গণভোট নিয়ে দলগুলো একমত না হলে সিদ্ধান্ত নেবে সরকার, বললেন প্রেস সচিব। বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান। বিএনপিতে প্রতিযোগিতা থাকলেও বিভেদ নেই, বললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় পুলিশের বাধা। অযৌক্তিক আন্দোলন, বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এবং খুলনার উপকূলীয় অঞ্চলের নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে বলে জানান তিনি। এদিকে নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর নির্বাচনের আগে গণভোট না হলে জুলাই সনদ অনিশ্চিত হয়ে যাবে বলে মনে করছে জামায়াত। সকালে নির্বাচনী ইশতেহার নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার কেমন হবে, সেখানে জনগণের অংশগ্রহণ কতটুকু হবে তা নিয়ে জনতার ইশতেহার সেমিনারে আয়োজন করে ট্রেস নামে একটি সংগঠন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে অংশ নেন রাজনৈতিক গবেষক এবং সরকারের প্রতিনিধিরা। নির্বাচনী ইশতেহার নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হলেও রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে ব্যাপকভাবে উঠে আসে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। আলোচনায় গুরুত্ব পায় জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ। এই ইস্যুতে পাল্টাপাল্টি মতামত উঠে আসে রাজনীতিকদের বক্তব্যে। এই জন্য নির্বাচন অনেকে এক ধরনের বিনিয়োগ মনে করে। ব্যবসায় মানুষ যেভাবে টাকা খাটায়, নির্বাচনকে বিনিয়োগ মনে করে। এই সংস্কৃতি থেকে যদি উত্তরণ করতে না পারি, এটা জনকল্যাণের, এটা মানব সভার, এটা দায়বদ্ধতার প্রশ্ন আছে। সাইফুল হক ভাই যে বক্তব্যটা বলছেন, আমরা মাঠে আছি, চাপিয়ে দিচ্ছি। আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরি কালেই ছিলাম, আমরা কিন্তু হঠাৎ করে আসি নাই। 4 মাস ধরেই আমরা কিন্তু আছি। কেন আছি? আমরা তো ডায়লগে ছিলাম। যেমন আমরা আমাদের ডেমোক্রেটিক কালচারের মধ্যে যেটা আছে, পার্লামেন্টও আমরা যাই, আলোচনা করি, ওয়ার্কআউট করি, আবার পার্লামেন্টে যাই, আবার রাজপথেও আসি। এই কালচারটা আছে, এটাকে তো অস্বীকার করা যাবে না। এটাকে আপনি চাপিয়ে দিয়ে বললে তাহলে আমাদের রাজনীতির ইতিহাসকে অস্বীকার করা হয়ে যায়। অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হওয়ার আহ্বান জানান তিনি। যেই ভয়াবহ রকমের চ্যালেঞ্জ ফিউচার গভর্নমেন্টের জন্য এই শেখ হাসিনার চোরতন্ত্র রেখে গেছেন, এটা কল্পনা করা যায় না। ভয়াবহ। আমরা বলি, অনেকে ভাবে যে আমরা এটা পলিটিক্যাল বলছি, কিন্তু এইটা আনবিলিভেবল চ্যালেঞ্জ। একটা ফ্র্যাকচার পলিটিক্যাল একটা আমরা এমন কোনো পলিটিক্যাল সেটেলমেন্ট করা যাতে আমাদের যেই গ্রুপই থাকুক না কেন, সে এক্সট্রিম রাইট হোক আর এক্সট্রিম লেফট হোক, যেই হোক, সে যেন ডেমোক্রেসির প্রতি ফেথফুল থাকে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংবিধানে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যবদ্ধের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন। বলা হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে আবার একটি আলোচনা আসছে। হ্যাঁ, থাকতেই পারে, আলোচনা হবে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রেও কনসেনসাস থাকতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব, আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে, সেটা আপনি জোর করতে পারবেন, সেটা আপনি চাপিয়ে দিতে পারেন না। এটা কিন্তু কোনো কনসেনসাসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। ক্ষমতায় গেলে জুলাই সনদে সব দলের ঐক্যমত্য হওয়া ইস্যুগুলো বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপির এই নেতা। জানান, যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়নি সেগুলোতে জনগণের ম্যান্ডেট নেওয়া হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
নির্বাচনে কোনো ব্যক্তিকে নয়, ধানের শীষকে জয়ী করতে বিএনপির সব নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে দেশ এবং জনগণের স্বার্থে এবং ৩১ দফা বাস্তবায়নেও কাজ করার কথা জানিয়েছেন তিনি। এশিয়ান টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই বিএনপি থেকে ঘোষণা করা হয়েছে দলীয় প্রার্থীদের নাম। সেই তালিকায় নাম না থাকায় দু একটি জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। তবে এত বড় একটি রাজনৈতিক দলে দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। প্রত্যেকটা আসনে একজনকেই দেওয়া সম্ভব দলের পক্ষ থেকে, যার কারণে অনেক ত্যাগী, যোগ্য, সৎ, জনপ্রিয় নেতা রয়েছেন যারা হয়তো এবার মনোনয়ন পান নাই বিভিন্ন কৌশলগত কারণে। ওনাদের কারো কারো ক্ষেত্রে হয়তো একটু মনোবেদনা থাকতে পারে, সেটাই তো স্বাভাবিক। বলেন, ব্যক্তি নয়, প্রতীক হিসেবে ধানের শীষকেই জয়ী করতে বিএনপির সব নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত ১৭ বছর এবং ফ্যাসিবাদের সময় আমরা দেখেছি নানান ষড়যন্ত্র, অপপ্রচার সত্ত্বেও বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে ঐক্যবদ্ধ ছিল। সে বৃহত্তর জাতীয় ঐক্য আমাদের তখনও ছিল, আজও আছে। হয়তো কিছুটা হতাশাবোধ কিছু কিছু আসনে আছে, তবে বৃহত্তর সে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ধানের শীষে বিজয়ী করার জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। সেই সাথে বিএনপির এতদিনের যে লড়াই, গণতন্ত্রের মুক্তি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, সেটি বাস্তবায়নেও নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমনটাই জানালেন তার উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। আমাদের সবার একটাই লক্ষ্য, ধানের শীষে যিনি মনোনীত প্রার্থী ওনাকে জয়ী করা এবং তার মাধ্যমে এলাকার উন্নয়ন সমৃদ্ধি নিশ্চিত করা, এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সংসদে তারাই যাবেন যারা যোগ্য, যারা জনপ্রিয়তা, যারা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন, যারা জনগণের অধিকার এবং স্বাধীনতাকে প্রতিষ্ঠা করবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচনী ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি। সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজশাহীর মেয়েদের টিটিসি দেখে দেশের অন্যতম সেরা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে। এ সময় রাজশাহীর জেলা প্রশাসক সহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তো আপনাদের টিটিসিটা দেখে ভালো লাগলো। আশা করি আপনারা সাংবাদিকরাও এই টিটিসিগুলোর প্রমোশনের জন্য একটু কাজ করবেন আর কি। আগামীকাল আপনার লিগ্যাল এইড অফিসে যাব কোর্টের। 2 দিনের সফরে নিজ জেলা পাবনায় গেলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। এরপর পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। সেখান থেকে পাবনা শহরের কালাচাঁদ পাড়ার জুবিলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাড়িতে যান রাষ্ট্রপতি। সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। বিকেল 3:30টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে সকালে 10ম গ্রেডে বেতনসহ 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো শিক্ষক সেখানে জড়ো হয়ে অবস্থান নেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেওয়া হয়েছে, সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার চেষ্টা চলছে। এখন তারা 10ম গ্রেড দাবি করে যে আন্দোলন করছে তার কোনো যৌক্তিকতা নেই। আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বানও জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকার শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী ব্যক্তিরা। ফলে একদিকে যেমন নদী ভাঙনের মুখে পড়ছে, তেমনি মানুষের জীবনেও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অন্যদিকে কপোতাক্ষ নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আন্দোলনের মাঝে নেমেছে কয়রা উপজেলাবাসী। তবে খুলনা জেলা প্রশাসন বলছে, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হচ্ছে। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তারের রিপোর্ট। ঘূর্ণিঝড় আয়লার বিধ্বস্ত এলাকা খুলনার কয়রা, দাকব, পাইকগাছা ও বুটিয়াঘাটা উপজেলা। সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরেই এসব উপজেলার মানুষের বসবাস। আর এই উপজেলার নদীগুলো এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে। ভাঙন কবলিত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে সেই বালু দিয়েই বেড়িবাঁধ সংস্কার করছে তারা, যে কারণে আবারও কপোতাক্ষ নদী ভাঙনের মুখে পড়েছে কয়রা উপজেলার হরিণখোলা, ঘাটাখালী ও ২ নং কয়রা, মদিনাবাদ সহ ৮টি গ্রামের মানুষ। আমের গা বালি তুলি আমের গা দিতেছে, কোনো জায়গার তো বালি মিষ্টি না, এর জন্য আমের গা রাস্তা থাকতিস না। ২০০ ফুট দূর থেকে ওই বালি নিয়ে কেটে ওরা বস্তা বুঝছে, ভুড়ি ভালোবাসার সাথে ওই বস্তা আমার জায়গায় চলে যাচ্ছে। ওই ভাঙন ঠিকই জায়গায় থেকে দিতেছে, দিন দিন আরো ভাঙতে ভাঙতে রাস্তার ভিতরে দিচ্ছে। আইন না মেনে অবৈধভাবে বালু উত্তোলন করে নদ নদীগুলো এখন হুমকির মুখে ফেলেছে অসাধু ব্যক্তিরা। এর প্রতিবাদে আন্দোলনে মাঠে নেমেছে কয়রা উপজেলাবাসী। অবৈধভাবে বালি উত্তোলন করে না করে আমাদের রাস্তাটা না করে আমরা যেন বাঁচতে পারি সুন্দরভাবে, সরকারের কাছে আমরা এটাই আবেদন করছি। আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে আমরা সারা দেশকে, সারা বিশ্বকে জানাতে চাই যে আমাদেরকে সবাই সহযোগিতা করুন, আর এই অবৈধ সিন্ডিকেট যারা আছে তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করুন। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আর আশ্বাস ও প্রতিশ্রুতি নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে চায় তারা। এই অবৈধ বালি যাতে উত্তোলন করতে না পারে এবং এই বেড়িবাঁধটি টেকসই বেড়িবাঁধ তৈরি হয়, সেই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন। এদিকে খুলনা জেলা প্রশাসক বলছেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা গভীর রাতে যেহেতু হয়, সেখানে আমাদের পৌঁছাতে একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে অব্যাহত অভিযান পরিচালনার জন্য এবং এটা আরও বাড়ানোর জন্য চেষ্টা করছি। গেল প্রায় ২ যুগ ধরে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ ১০ দফা ভাঙনের মুখে পড়েছে। নদীর বাঁধ রক্ষায় ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও সিংহভাগই লোপাট হয়েছে। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। দেশের একটি পেশাদার, নিরপেক্ষ ও প্রযুক্তি নির্ভর নির্বাচন পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ইলেকশন অবজারভার সোসাইটি। সংগঠনের প্রতিনিধিরা বলেছেন, এই উদ্যোগ জাতীয় ও স্থানীয় নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে নির্বাচন পর্যবেক্ষক সংগঠনসমূহের এই সমন্বিত প্ল্যাটফর্ম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডক্টর আনোয়ারুজ্জামান। এতে ইকবাল হোসেন হীরা সভাপতি ও মহিউদ্দিন আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে মাঠ পর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত পর্যবেক্ষক দল গঠন করেছে সংগঠনটি। তারা প্রতিটি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি এবং ভোটার উপস্থিতি মূল্যায়নের কাজ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সারা বাংলা। গাজীপুরের চঙ্গীর মিলগেছ এলাকায় তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীর মিলগেছ এলাকায় টিন শেডে তৈরি তুলার গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মিনিট যায়, আবার পানি ফিট করি, আবার 20 মিনিট যায়। পানির মারাত্মক ক্রাইসিস, তবে আগুন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ আছে সবসময়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। গাজায় মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।
পরোয়ানায় 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকার বেসামরিক নাগরিক, হাসপাতাল ও অবকাঠামোর উপর ইসরায়েলি সামরিক হামলার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে 6 বছর বয়সী হিন্দ রজবকে হত্যা ও চিকিৎসা সুবিধাগুলোতে বোমা হামলা। এছাড়াও গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে যাওয়া সবচেয়ে বড় সাহায্য মিশনগুলোর মধ্যে অন্যতম গ্লোবাল সমুদ ফ্লোটিলায় ইসরায়েল আক্রমণের কথাও উল্লেখ করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের নেতৃত্বে সংক্ষিপ্ত সমাবেশ ও গণমিছিল হয়েছে। বিকেল 4টায় শ্যামলী ক্লাব মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি গণমিছিল বের করে ঢাকা 13 আসনের নেতাকর্মীরা মিছিলটি শ্যামলী মাঠ ক্লাব থেকে শুরু হয়ে মোহাম্মদপুর টাউন হলে গিয়ে শেষ হয়। এ সময় কামরুজ্জামান জুয়েল বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে সংগ্রাম করছেন। দলের জন্য বিভিন্ন সময় হামলা ও মামলার শিকার হলেও হাল ছাড়েননি, যে কারণে আজ নতুন বাংলাদেশের জন্ম হয়েছে বলেও জানান তিনি। তারেক রহমানের প্রতি আমাদের আকুল আবেদন, আমাদের ধানের শীষে ভোট দেওয়ার অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করবেন না। মানুষের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন। শেষ করব এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। গণভোজ নিয়ে দলগুলো একমত না হলে সিদ্ধান্ত নেবে সরকার, বললেন প্রেস সচিব। বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান। বিএনপিতে প্রতিযোগিতা থাকলেও বিভেদ নেই, বললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় পুলিশের বাধা, যৌক্তিক আন্দোলন বললেন অযৌক্তিক আন্দোলন বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এবং খুলনার উপকূলীয় অঞ্চলে নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। এশিয়ান নিউজের পর্যন্ত পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।